আসলাম। ঠিক আছে, একটু লেট হলো কথা, ওই সবকিছু সদর একটু ইয়ে হয়ে গেল। যাক, আজকে আমি তোমরা তাহলে কয়জন আসলা? 89, মাশাআল্লাহ, ভালো পার্টিসিপেট 90। হ্যাঁ, রেস্ট অফ দি রিপেয়ার আজকে শেষ করে দেব। অত্যন্ত ছোট, অল্প কিছু ডিসকাস করে শেষ হয়ে যাবে। এখানে দুইটা টপিকস, একটা হলো এই যে স্কিনের উন্ড, স্কিন মানে কথা না, উন্ড হিলিং। একটা হলো উন্ড হিলিং প্রসেসটা, আর একটা হলো অ্যাবনর্মালিটিস অফ উন্ড হিলিং, অ্যাবনর্মালিটিস অফ উন্ড হিলিং। তো একটা এক্সাম্পল দেওয়া যায়। ধরো অ্যাবডোমিনাল সার্জারি যদি হয়, তাহলে যে অ্যাবডোমিনাল ইনসিশন যেটা দেওয়া হয়, যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে সিজারিয়ান যে ইনসিশন দেওয়া হয়, এটা হলো একটা ক্লিন কাট ইনসিশন, যেটা সার্জিক্যাল উন্ড, আমরা এটা সার্জিক্যালি তৈরি করা হয়। আর একটা হলো কোন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য উন্ড সৃষ্টি হলো, সেটা অনেক বড়, সেখানে ল্যাসাইটেড টিস্যু, সেখানে উন্ডের যে মার্জিন, দুই মার্জিনের ডিসটেন্স অনেক বেশি থাকে, টিস্যু ডিস্ট্রাকশন বেশি থাকে, এখানে ব্লাড লস বেশি থাকে। আর যেটা সার্জিক্যাল উন্ড, যেটা দুই এন্ডের একটার সাথে একটা লাগানো থাকে, যেহেতু এটা সুজারিং করে দেওয়া হয়, এবং সেখানে টিস্যু ইনজুরি কম হয়, ব্লিডিংও কম হয়, ইনফেকশনও কম হয়, তাহলে দুই ধরনের উন্ড। তো প্রথম যেটা বলছি সেটা উন্ড হিল করতে সময় বেশি লাগে। আর যেটা শেষে বললাম সার্জিক্যাল উন্ড, যেটা মার্জিন একটার সাথে একটা লাগানো, সেটাতে উন্ড হিল করতে মোটামুটি 7 দিনের মধ্যে উন্ড হিল হয়ে যায়। আর 6 উইকস এর ভিতরে মোটামুটি এই স্কিন আগের পর্যায়ে চলে যায়। প্রায় আগের পর্যায়ে বলতে টেনসাইল স্ট্রেংথ কখনো 100% গেইন করে না, 70 to 80% গেইন করে। তাহলে হিলিং যেটা নাকি সার্জিক্যাল উন্ড, সেটাকে বলা হয় হিলিং বাই প্রাইমারি ইউনিয়ন অর ফার্স্ট ইন্টেনশন। হিলিং বাই প্রাইমারি ইউনিয়ন অর ফার্স্ট ইন্টেনশন। আর যেটা লার্জ জোন, যেটা মার্জিন একটার সাথে একটা লাগানো নাই, দূরে গ্যাপ, একটা গ্যাপ আছে যেখানে টিস্যু ইনজুরি বেশি, সেই হিলিংটাকে বলা হয় হিলিং বাই সেকেন্ডারি ইউনিয়ন অর সেকেন্ডারি ইন্টেনশন। এখন আসো হিলিং বাই প্রাইমারি ইউনিয়ন কি ঘটে? একটা পার্সন হলো, তাহলে একটা সার্জিক্যাল উন্ড হয়ে গেল, সেখানে কি ঘটে? সেখানে প্রথমে যেটা ঘটে সেটা হলো উন্ড গ্যাপ। এই যে উন্ড গ্যাপ সিলাই করার পরও, সুসারি করার পরও যে উন্ড গ্যাপ থাকে, সেই গ্যাপটা, সেখানের মধ্যে একটা ব্লাড ক্লট এখানের মধ্যে এসে যায় উন্ডের মধ্যে। সেই ব্লাড ক্লটের মধ্যে থাকে এন্ট্রাপ্ট রেড সেল, ফিব্রিন, ফাইব্রোনেক্টিন এন্ড কমপ্লিমেন্ট প্রোটিনস। এবং এই ক্লট serves to stop bleeding and act as a scaffold for migrating cells. দুই মার্জিন থেকে, দুই মার্জিনের এপিডার্মিস থেকে তখন এপিডার্মিয়াল সেল বেজেল লাইয়ার থেকে সেল মাইগ্রেট করতে থাকে। সেই মাইগ্রেশনটা হবে এই যে ব্লাড ক্লট তার নিচে দিয়ে। এটার সাথে সাথে যখন অপারেশন করা হলো, সুসারিং করা হলো, তখন থেকে শুরু হয়ে যায়। তারপরে সেখানে গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইন, কেমোকাইন এগুলির রিলিজ হয়, এবং রিলিজ হয়ে তোমার গ্রাজুয়ালি তোমার epidermis begin to show increased mitotic activity within 24 to 48 hours. Epithelial cells from both edges have begun to migrate and proliferate along the dermis. তোমরা বইয়ের ছবি যেটা আছে 107 নম্বর পেজে, 24 আওয়ারের মধ্যে যেখানে উন্ড হয়, সেই উন্ডের মধ্যে একটা স্ক্যাপ ফর্মেশন করে, আর নিউট্রোফিল, ইডিমা এগুলি এসে যায়। আর এরপরে তোমার এপিথেলিয়াল সেল মাইগ্রেশন শুরু হয় নিচ থেকে, এবং within 24 hours to 48 hours এই সেল গুলি মাইগ্রেট হয়ে 3 দিনের দিকে, থার্ড ডে থেকে 3 to 7 days নিউট্রোফিল গুলি রিপ্লেস হয়ে যায় ম্যাক্রোফেজ এন্ড ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু। সেখানে ব্লাড ভেসেল ফর্মেশন হয়, এবং সেখানে এনজিওজেনেসিস হয়, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন হয়, কোলাজেন ফাইবার লিবারেট করে, এবং এপিথেলিয়াল সেলের কন্টিনিউয়াস প্রলিফারেশন হয়ে এক মার্জিন, দুই মার্জিন মাঝখানে এসে মিড পয়েন্টে তোমার মিট করে একটার সাথে একটা লেগে যায়। এটা হলো 3 to 5 days এর ভিতরে। তাহলে উইদিন 24 আওয়ার্স ব্লাড ক্লট আর এসকেপ ফর্মেশন। তারপরে তোমার
এবং সেখানে অ্যারাউন্ড ইনফ্লামেশন। তারপরে 48 আওয়ার্স এর মধ্যে এপিথেলিয়াল মাইগ্রেশন হয়ে তোমার এপিথেলিয়াইজেশন, এপিথেলিয়াম একটার সাথে একটা মিট করে সেখানে গ্যানুলোসিন টিস্যু ফর্মেশন, ম্যাক্রোফেজ ফর্মেশন, ফাইব্রোব্লাস্ট, নিউক্লিওফিলিক ফর্মেশন। আর বাই ডে 5 নিউভাস্কুলারাইজেশন এটা কমপ্লিট হয়ে যায়, নিউভাস্কুলার 5 উইদিন ডে 5। আর সেকেন্ড উইক there is continued collagen accumulation and fibroblast proliferation. Leukocyte infiltrate, edema and increased vascularity are diminished, এবং increased collagen deposition within the incisional scar and regression of vascular center. এটা হলো সেকেন্ড উইকের মধ্যে। আর by the end of first month the scar comprises a cellular connective tissue largely devoid of inflammatory cell। তখন inflammatory cell আর থাকে না এক মাস পরে, and covered by an essentially normal epidermis। তখন epidermisটা normal epidermis হয়ে যায়। However, the dermal appendages destroyed in the line of the incision are permanently lost. If the appendages গুলি permanently lost, the tensile strength of the wound increases with time। তাহলে আমরা এখন যেটা ডিসকাস করলাম, within 24 hours, within 3 days, by 5 days, by second week, by end of the first month, এই সেন্স গুলি যেগুলি হচ্ছে, এই হিলিংটা হলো হিলিং বাই প্রাইমারি ইউনিয়ন অর ফার্স্ট ইন্টেনশন, প্রাইমারি ইউনিয়ন অর হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন। তাহলে এট দি এন্ড অফ ফার্স্ট মান্থ মোটামুটি আগের লেভেলে চলে যায়। তাহলে এই গেল প্রাইমারি, যেখানে মার্জিন দুইটা একটার সাথে একটা লাগানো, সুসারিং করে লাগানো, টিস্যু ইনজুরি কম, গ্যাপ নাই, গ্যাপ মিনিমাম। এই আর হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন অর সেকেন্ডারি ইউনিয়ন বলতে বুঝায় যেখানে দুই মার্জিনের গ্যাপ বেশি, যেমন লার্জ উন্ড, অ্যাবসেস, আলসার, ইসকিমিক নেক্রোসিস, ইনফেকশন অফ দ্য অর্গান, সেই সব জায়গায় যে ইউনিয়ন হবে সেটাকে বলা হয় ইউনিয়ন বাই সেকেন্ডারি ইউনিয়ন অর হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। তাহলে প্রাইমারি ইন্টেনশন আর সেকেন্ডারি ইন্টেনশনের মধ্যে এমন পার্থক্য হলো, এখানে লার্জ টিস্যু ডিফিসিট, fibrin clot is larger, exudate necrotic tissue is also more, inflammation is more intense, এগুলি। আর much more amount of granulation tissue are formed। তারপরে তোমার provisional matrix contain fibrin plus fibronectin and type 3 collagen is formed। তারপর 2 is replaced by a matrix composed primarily of type 1 collagen। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, এই যে উন্ডের যে একটা বড় গ্যাপ, সেই গ্যাপটা তো একটার সাথে একটা দূরে, সেই জন্য দূরে হওয়ায় এখানে মায়োফিব্রিল ফর্মেশন হয়, মায়োফাইব্রোব্লাস্ট থেকে মায়োফিব্রিল সেইগুলি কন্ট্রাক্ট করে উন্ডটাকে ছোট করে দেয়। মানে আগের যে উনের ভলিউম থাকে যে এরিয়া, সেই এরিয়ার 5 to 10% নিয়ে আসে। সেই এরিয়ার 5 to 10% চলে আসাটা হলো উন্ড কন্ট্রাকশন। তাহলে উন্ড কন্ট্রাকশন হলো in a large wound where due to myofibroblast there is a reduction of wound size from its original site to সবাইকে রাখতে হচ্ছে একটা করে কপি। আমাদের ছিল এটা আবার আসলে করতে হচ্ছে, যেহেতু পোস্টার পিছন থেকে কাটাকাটি ছিল। তাহলে এই মায়োফাইব্রোব্লাস্টে যদি তাহলে অরিজিনাল সাইজ থেকে উন্ডটা যদি 5 to 10% এর মধ্যে চলে আসে, 5 to 10% সাইজ, তখন এটাকে এই যে রিডাকশন ইন সাইজ অফ দ্য উন্ড ফ্রম ইটস অরিজিনাল এরিয়া টু 5 to 10% ইজ কল্ড উন্ড কন্ট্রাকশন। এটাই হলো উন্ড কন্ট্রাকশন। তাহলে প্রাইমারি ইউনিয়ন আর সেকেন্ডারি ইউনিয়নের মধ্যে পার্থক্য, প্রথমটা হলো মার্জিন একটার সাথে একটা লাগানো, অ্যাপ্রোচ টু ইচ আদার, আর একটা হলো টু মার্জিনস আর অ্যাপার্ট। এটাতে টিস্যু ইনজুরি কম, ওটাতে টিস্যু ইনজুরি বেশি সেকেন্ডারি ইউনিয়নে। প্রাইমারি ইউনিয়নে ব্লাড ব্লিডিং কম, সেকেন্ডারি ইউনিয়নে ব্লিডিং বেশি। উন্ড কন্ট্রাকশন সেকেন্ডারি ইউনিয়নে উন্ড কন্ট্রাকশন অকার, প্রাইমারি ইউনিয়নে উন্ড কন্ট্রাকশন নাই।
গ্রানুলেশন টিস্যু এখানে প্রাইমারি নিউরনের কম ফর্মেশন, সেকেন্ডারি নিউরনের বেশি ফর্মেশন। তাহলে এই হলো তোমার হিলিং বাই প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইন্টেনশন। এখন আসো উন্ড স্ট্রেংথ বলে একটা কথা। উন্ড স্ট্রেংথ বলতে যেখানে স্কিনটা কাটা হলো, সেই কাটাটার পরে 1.5 মাস পরে গিয়ে দেখা যায় যে টেনসাইল স্ট্রেংথ হলো তোমার 70 to 80% পর্যন্ত গেইন করে, এবং সারা জীবন ওই টেনসাইল স্ট্রেংথ থেকে 100% আর গেইন করে না। তাহলে অরিজিনাল উন্ডের 100% গেইন করে না, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে গেইন অফ টেনসাইল স্ট্রেংথ is about 70 to 80% of its normal tensile strength. একটা স্কিনের উন্ডেড স্কিনের যে টেনসাইল স্ট্রেংথ তার 70 to 80% গেইন করে। তাহলে আমাদের এখানে তাহলে কি এখন ডিসকাশন করলাম হিলিং বাই প্রাইমারি ইউনিয়ন, হিলিং বাই সেকেন্ডারি ইউনিয়ন। হিলিং বাই প্রাইমারি ইউনিয়ন আর হিলিং বাই সেকেন্ডারি ইউনিয়নের মধ্যে পার্থক্য। হিলিং বাই প্রাইমারি ইউনিয়নের কি কি স্টেপ সেটা ডিসকাস করা হলো। হিলিং বাই সেকেন্ডারি ইউনিয়নের উন্ড কন্ট্রাকশন বলা হলো, আর টেনসাইল স্ট্রেংথ এমন কথা বলা হলো। এই একটা তোমার আরেকটা টপিক হলো অ্যাবনর্মালিটিস অফ টিস্যু রিপেয়ার। এই যে টিস্যু রিপেয়ার করতে গিয়ে যে কি কি অ্যাবনর্মালিটিস, একটা অ্যাবনর্মালিটিস হলো যদি গ্রানুলেশন টিস্যু কোনো কারণে ওই যে জেনারেল ফ্যাক্টর লোকাল ফ্যাক্টর আছে সেগুলোর জন্য কম ফর্মেশন হয়, তাহলে ইনএডুকেট ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু। ইনএডুকেট ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু, তাহলে ইনএডুকেট ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু হলে দুইটা কমপ্লিকেশন হয়, একটা হলো উন্ড ডিহিসেন্স আর একটা হলো আলসার। তাহলে ডিহিসেন্স অর রাপচার অফ দি উন্ড, উন্ড ডিহিসেন্স মানে রাপচার অফ দি উন্ড। সুসারিং করে দিলেও যদি সুসারটা কেটে একটা উন্ডের মার্জিন, দুই মার্জিন যদি অ্যাপার্ট হয়ে যায়, রাপচার অফ দি উন্ড হয়ে যায়, সেটাকে বলা হয় উন্ড ডিহিসেন্স। এটা হয় ইনক্রিজড অ্যাবডোমিনাল প্রেসার, ভমিটিং, কাফিং অর আইরিয়াস, জেনারেল মেকানিক্যাল স্ট্রেস অন দি অ্যাবডোমিনাল উন্ড। অ্যাবডোমিনাল উন্ডের ক্ষেত্রে এটা বেশি হয়। উন্ড ক্যান তাহলে ডিহিসেন্স করতে পারে, আর আলসারের বিকজ অফ ইনএডুকেট ভাস্কুলারাইজেশন ডিউরিং হিলিং। তাহলে ডিফিশিয়েন্ট গ্রানুলেশন টিস্যু ফর্মেশনের দুইটা, একটা হলো উন্ড ডিহিসেন্স মানে রাপচার অফ দি উন্ড ডিউ টু ইনক্রিজড অ্যাবডোমিনাল প্রেসার, সেটা ভমিটিং এর জন্য হতে পারে, আইরিয়াস এর জন্য হতে পারে, মেকানিক্যাল অ্যাবডোমিনাল প্রেসার বাড়লে হতে পারে। আর একটা আলসার হয় নিউভাস্কুলারাইজেশন যদি কম হয়, সেটা কোন কোন ক্ষেত্রে হতে পারে, যদি ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, সেখানে নিউরোপ্যাথিক আলসার হয়, সেটা আলসার, অথবা নন হোলিং উন্ড ডিউ টু ডেভেলপ অফ সেন্সেশন, অথবা atherosclerotic peripheral vascular disease typically ulcerative, atherosclerotic vascular disease জন্য অথবা আলসার। তাহলে কমপ্লিকেশন অর অ্যাবনর্মালিটিস অফ উন্ড হিলিং এর একটা হলো ইনএডুকেট গ্রানুলেশন টিস্যু ফর্মেশন, সেখানে একটা হলো উন্ড ডিহিসেন্স আর একটা হলো আলসার। দুই নাম্বার হলো এক্সেসিভ ফর্মেশন। যদি এক্সেসিভ তাহলে কি তৈরি হয়, এক্সেসিভ ফর্মেশন হলো হাইপারট্রফিক স্কার অথবা কিলয়েড। এখন হোয়াট ইজ মিন বাই হাইপারট্রফিক স্কার? এক্সেস accumulation of collagen may give rise to a raised scar known as hypertrophic scar, এবং scar হলো grows beyond the boundaries of the original wound and does not regress, এবং wound যদি স্কিন সারফেসের উপরে হাইপারট্রফিক স্কার হয়ে যদি সেটা রিগ্রেস না করে, তখন সেটাকে বলা হয় কিলয়েড। তাহলে এক্সেস ফর্মেশনে হাইপারট্রফিক স্কার অথবা কিলয়েড হতে পারে। আরেকটা হলো এক্সুবেরেন্ট তাহলে একটা হলো ইনএডুকেট গ্রানুলেশন টিস্যু ফর্মেশন, একটা হলো এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু ফর্মেশন। এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু আর একটা হলো এক্সুবেরেন্ট গ্রানুলেশন টিস্যু ফর্মেশন। লাস্ট অফ অল হলো কন্ট্রাকশন। এই যে উন্ড কন্ট্রাকশনের কথা বলছি, কন্ট্রাকশন
wound যদি excessive contraction হয়, wound যদি excessive contraction হয়, যেমন burn wound in the head, in the leg, তখন excessive contraction of the wound, excessive contraction of the wound is called contraction. তোমরা ছবি দেখলে সাজাই বুঝে দেখবা হাতে এটা এক্সেসিভ ক্যারোনেশন হয়ে এবং এটা কন্ট্রাকশন হয়ে এটা deformities of the wound and the surrounding tissue. Contractures are particularly prone to develop on the palm and sole and the anterior aspect of the thorax. Contractures are commonly seen after serious burns and can compromise the movement of joint. তাহলে কন্ট্রাকশন হলে মুভমেন্ট জয়েন্ট মুভমেন্ট কমে যায়। তাহলে ঠিক আছে, আমরা এই সমস্যার মধ্যে আমাদের আজকের এই দুটো টপিকস পড়ালাম। একটা হলো হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, আর একটা হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, আর অ্যাবনর্মালিটিস অফ হিলিং টিস্যু রিপেয়ার। আমরা আমাদের জেনারেল প্যাথোলজির যেটুকু আছে কার্ড 1 এর মধ্যে সেটুকু ডিসকাস করলাম। আমি চাচ্ছি একটা ক্লাস তাহলে শনিবারে গ্যাপ যাক, যদি তোমরা এগুলো একটু আবার রিভিশন দিয়ে পড়ো। এরপরে আমরা আমাদের কার্ড 1 এর যে ক্লাস আছে ডিজিজ অফ দি ব্লাড ভেসেল, ডিজিজ অফ দি ব্লাড ভেসেলে আমরা শুরু করব আগামী মঙ্গলবার থেকে। ডিজিজ অফ দি ব্লাড ভেসেল, ডিজিজ অফ দি ব্লাড ভেসেল, ঠিক আছে। এগুলি তাহলে তোমার জেনারেল প্যাথোলজির যে চ্যাপ্টার 3টা আমি মোরলেস পড়াইছি, বইতে সব ওয়ার্ড সব লাইন তো বলা সম্ভব না, যেগুলি হেডলাইন বা ইম্পর্টেন্ট কথা ডিসকাস করার চেষ্টা করেছি। তোমরা এর মধ্যে গুছিয়ে নাও। আগামী শনিবারে তাহলে ক্লাসটা নিব না, মঙ্গলবার দিন নিব, ঠিক আছে? ওকে, তাহলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সকালে নিব, কোনো কারণে ওয়ালাইকুম স্যার। এখন গাড়ি গাড়ির উপর তো নির্ভর করে, বুঝতে পারতেছি না ওই সবটা কি।